নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আমার কাছে এসেছে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের কাছ থেকে। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগঘন যে আমার নিজেরই মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। এটি এক সাধারণ বাঙালি পরিবারের এক অসাধারণ কিন্তু অত্যন্ত মর্মান্তিক প্রেমের উপাখ্যান। আপনারা জানেন, আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মনের কথাগুলো তুলে ধরতে। তাই গল্পটি শুরু করার আগে আমার সকল নতুন শ্রোতাদের বলবো, আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, আজকের গল্পটি আপনারা হয়তো অনেকেই ভাবছেন কেন এত দীর্ঘ, কেন এত বিস্তারিত। তার কারণ আছে, কারণ এই গল্পের গভীরে লুকিয়ে আছে এক অনুভূতির গভীরতা, যা অল্প কথায় বোঝানো সম্ভব নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পে আমরা প্রবেশ করব এক নিভৃত পল্লীগ্রামে, যেখানে সুমিত আর ঈশা তাদের ৮ বছরের সংসার টেনে নিয়ে চলেছে। সুমিত একজন সরকারি কর্মচারী, ভালো মানুষ, কিন্তু কর্মব্যস্ত জীবনে ঈশার দিকে সেভাবে মনোযোগ দেওয়ার সময় পায় না। ঈশা এক সাধারণ গৃহবধূ, যার জীবনটা আবর্তিত হয় ঘর, সংসার আর 2 সন্তানকে ঘিরেই। তার চোখে মুখে সবসময় লেগে থাকে এক নিষ্পাপ সারল্য, যা এই পুরুষতান্ত্রিক সমাজে বড়ই বিরল। ঈশা বাইরে বেরোলে তার মিষ্টি হাসি আর লাজুক চাহনি যে কোনো পুরুষের নজর কাটতে বাধ্য, কিন্তু তার মন জুড়ে কেবলই তার স্বামী আর তার পরিবার। সুমিতের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, নাম অর্ক। অর্ক ছিল ঠিক সুমিতের বিপরীত। সে ছিল বোহেমিয়ান, জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসত। শহরের চাকচিক্য ছেড়ে সে প্রায় চামে আসত সুমিতের বাড়িতে। ঈশার সাথে তার পরিচয় সেই প্রথম দিন থেকেই, কিন্তু তখন তাদের সম্পর্ক ছিল কেবলই স্বামীর বন্ধু ও স্ত্রীর মতো। অর্ক ঈশার সারল্যে মুগ্ধ হতো, তার রান্না, তার বিনয়, তার শান্ত স্বভাব সবকিছুই তাকে টানত। কিন্তু সে কখনোই এই অনুভূতিকে প্রশ্রয় দেয়নি। সে জানত সুমিত তার প্রাণের বন্ধু আর ঈশা তার স্ত্রীর মতো। তবে সময়ের সাথে সাথে সুমিতের অবহেলা আর অর্কের সান্নিধ্য ঈশার জীবনে এক নতুন সমীকরণ তৈরি করতে শুরু করল। সুমিত প্রায়ই দেরি করে ফিরত, রাতে ফোনে ব্যস্ত থাকত অথবা অফিসের কাজে বাইরে চলে যেত। ঈশা একা হয়ে পড়ত। সেই একাকিত্বে অর্কের সহানুভূতিপূর্ণ কথা, তার যত্ন, তার মনোযোগ সবকিছুই ঈশার মনে এক অন্যরকম অনুভূতি জাগাতে শুরু করল। অর্ক যখন গ্রামে আসত, ঈশা যেন সব কাজ ফেলে তার জন্য অপেক্ষা করত। তার কথা মন দিয়ে শুনত, তার পছন্দের খাবার রান্না করত। অর্কের চোখেও ঈশা তখন কেবলই সুমিতের স্ত্রী রইল না, সে হয়ে উঠল এক তীব্র আকর্ষণের কেন্দ্রবিন্দু। একদিন সুমিত অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেল। অর্ক এই সুযোগে গ্রামে এসে হাজির। ঈশা প্রথমে একটু ইতস্তত করলেও অর্কের উষ্ণ অভ্যর্থনা তাকে শান্তি দিল। প্রথম কয়েকটা দিন কাটল স্বাভাবিকভাবেই। তারা একসাথে চা খেত, গ্রামের পথে হাঁটত, পুরনো দিনের গল্প করত। কিন্তু বাতাসে তখনও ছিল এক অব্যক্ত টানাপোড়েন। অর্ক যেন ঈশার দিকে এক নতুন দৃষ্টিতে তাকাতে শুরু করল। ঈশার নরম হাত, তার ঘন কালো চুল, তার হাসলে গালে ওঠা টোল সবকিছুই অর্কের মনে ঝড় তুলছিল। এক পরন্ত বিকেলে তারা দুজন গ্রামের পাশের পুকুর ঘাটে বসেছিল। সূর্যাস্ত হচ্ছিল, আকাশ জুড়ে রঙের মেলা। অর্ক চুপচাপ ঈশার দিকে তাকিয়েছিল। ঈশা অর্কের চোখে কিছু একটা দেখতে পেল, যা তাকে একটু অস্থির করে তুলল। সে বলল, কি দেখছো অর্কদা? অর্কের ঠোঁটে এক রহস্যময় হাসি। সে আলতো করে ঈশার হাতে হাত রাখল। ঈশা চমকে উঠল, কিন্তু হাতটা সরিয়ে নিল না। তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। অর্ক নিচু গলায় বলল, তোমার দিকে তাকিয়ে আছি ঈশা। এমন সুন্দর, এমন শান্ত, মনে হয় যেন সবটুকু শান্তি এই পুকুর ঘাটে এসে জমেছে। ঈশা কিছু বলতে পারল না, তার মুখে লালচে আভা। এই প্রথম কোনো পুরুষ তাকে এভাবে দেখল, এভাবে স্পর্শ করল। সুমিত হয়তো তাকে ভালোবাসে, কিন্তু এই তীব্র আকর্ষণ, এই নিষিদ্ধ অনুভূতি, এটা ছিল সম্পূর্ণ নতুন। অর্ক ঈশার হাতের উপর তার হাতটা একটু চাপ দিল। ঈশা যেন নিজের অজান্তেই অর্কের দিকে ঝুঁকে পড়ল। অর্ক তার অন্য হাতটা দিয়ে ঈশার গাল আলতো করে ছুঁল। সেই স্পর্শে ঈশার সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। তোমার চোখে অনেক কথা ঈশা, অর্ক ফিসফিস করে বলল। আমাকে কি একটু বলতে পারো? ঈশা চোখ নামিয়ে নিল। তার মনে তখন হাজারো ঝড়, একদিকে স্বামীর প্রতি ভালোবাসা, অন্যদিকে এই নতুন তীব্র আকর্ষণ। সে জানে এটা ভুল, এটা পাপ, কিন্তু অর্কের সান্নিধ্য, তার স্পর্শ সব যুক্তিকে যেন ছাপিয়ে যাচ্ছিল। অর্ক ঈশার আরও কাছে সরে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের উপর পড়ছিল।
ঈশা চোখ বন্ধ করে ফেলল। সে যেন এক ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। অর্কের নিঃশ্বাস তার ঠোঁটে এসে লাগল। এই মুহূর্তে, এই সূর্য ডোবার বেলায়, এই পুকুর ঘাটে ঈশা যেন নিজেকে সম্পূর্ণভাবে অর্কের কাছে সঁপে দিতে চেয়েছিল। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ল তার সন্তানদের মুখ, তার স্বামীর বিশ্বাস। সে চমকে অর্কের থেকে সরে এলো। না অর্কদা, এটা ঠিক নয়, সে ফিসফিস করে বলল। তার চোখে জল। আমার সংসার আছে, আমার সব আছে। অর্কের মুখে তখন এক গভীর হতাশা। সে ঈশার হাতটা ধরে বলল, তাহলে এই যে তুমি আমার দিকে তাকাচ্ছ, আমার কথা শুনছ, আমার সান্নিধ্য চাইছ, এগুলো কি? এগুলোর মানে কি ঈশা? ঈশা কান্নায় ভেঙে পড়ল। আমি জানি না অর্কদা, আমি কি করছি, কেন করছি কিছু বুঝতে পারছি না। শুধু জানি এটা ঠিক হচ্ছে না। অর্কের চোখে তখন এক অন্য রকম আলো। সে ঈশাকে নিজের দিকে টেনে নিল। এসো ঈশা, আমাকে একবার সুযোগ দাও, তোমার মনের সবটুকু বোঝার সুযোগ দাও। আমি তোমাকে কষ্ট দেব না, আমি কেবল তোমাকে ভালোবেসে বাঁচতে চাই। ঈশা অর্কের বুকে মুখ গুজে কাঁদতে লাগল। সে নিজেকে আর আটকাতে পারছিল না। অর্কের স্পর্শে, তার ভালোবাসার আবেদনে ঈশা যেন এক নতুন জগতে প্রবেশ করছিল। সে জানত এই পথ ভুল, কিন্তু সেই ভুলের পথেই যেন সে আজ দুপা এগিয়ে ফেলেছে। অর্ক তাকে আলতো করে জড়িয়ে ধরল। ঈশার মনে তখন কেবলই এক তীব্র রোমান্টিক উত্তেজনা আর গভীর ভয়। সে কি করছে? সে কি ভুল করছে, নাকি এটাই নিয়তি? সেই রাতটা কাটল এক অদ্ভুত টানাপোড়েনে। ঈশা অর্কের সান্নিধ্য থেকে নিজেকে দূরে রাখতে চাইলেও তার মন যেন অর্কের দিকেই ছুটছিল। অর্ক ঈশার এই দ্বিধাগ্রস্ততাকে আরও উস্কে দিচ্ছিল। সে ঈশার সামনে এমনভাবে নিজেকে মেলে ধরছিল যেন ঈশার দুর্বলতাগুলো সে সহজেই দেখতে পাচ্ছিল। পরের দিন সকালে সুমিতের ফোন এলো। সে জানিয়ে দিল তার ফিরতে আরও কয়েকদিন দেরি হবে। ঈশা যেন হাঁফ ছেড়ে বাঁচল। তার মনে তখন এক স্বস্তির অনুভূতি, সাথে অপরাধবোধ। অর্কের এই সুযোগে সদ্ব্যবহার করে ঈশার জীবনে আরও গভীরে প্রবেশ। সে ঈশার সাথে এমনভাবে কথা বলতো যেন সেই ঈশার মনের সবথেকে গোপন কথাগুলোও জানে। ঈশার ছোটবেলার স্বপ্ন, তার অপূর্ণ ইচ্ছা, তার একাকিত্ব, সবকিছু অর্ক যেন জাদু দিয়ে বের করে আনত। ঈশা মুগ্ধ হয়ে শুনত। তার মনে হতো এই প্রথম কেউ তাকে এভাবে বুঝল। অর্ক তখন ঈশাকে বিভিন্ন ধরনের রোমান্টিক সিনেমা দেখাতো, কবিতা শোনাতো, আর তার সাথে গভীর রাতে চ্যাটিং করত। ঈশা যেন সেই জগৎটায় হারিয়ে যেতে শুরু করল। একদিন রাতে অর্ক ঈশাকে টেক্সট করল, আজ রাতে তুমি একা? খুব একা লাগছে তোমার? ঈশা লিখল, হ্যাঁ। অর্কের রিপ্লাই এলো, আমারও, কিন্তু তোমার কথা ভাবতে ভাবতে ভালো লাগছে। তোমার মুখটা দেখতে পাচ্ছি, তোমার হাসি মুখ, তোমার চোখের গভীরতা। ঈশা তখনও জেগেছিল। অর্কের এই টেক্সটগুলো যেন তার মনে এক আগুন জ্বালিয়ে দিল। সে অনুভব করছিল অর্কটাকে কতটা চাইছে, সে নিজেও অর্ককে চাইছে। এই নিষিদ্ধ টানাপোড়েন, এই ভয় আর রোমাঞ্চ, সবকিছু মিলে এক নেশার মতো গ্রাস করছিল তাকে। এরপরের দিনগুলো আরও জটিল হয়ে উঠল। অর্ক ঈশার উপর তার অধিকার বিস্তার করতে শুরু করল। সে ঈশাকে প্রায়ই বলতো, তুমি আমার ঈশা, তুমি শুধু আমার। সুমিত তোমাকে বোঝে না, আমি বুঝি। আমি তোমাকে পৃথিবীর সবটুকু সুখ দিতে পারি। ঈশা এই কথাগুলো শুনে একদিকে যেমন আনন্দ পেত, তেমনই ভয় পেত। সে জানত সে যা করছে তা ভুল, কিন্তু অর্কের ইমোশনাল ব্ল্যাকমেল, তার গভীর ভালোবাসা, সবকিছুর কাছে সে যেন আত্মসমর্পণ করছিল। একদিন অর্ক ঈশাকে নিয়ে গ্রামের বাইরে একটা নির্জন জায়গায় ঘুরতে গেল। সেখানে একটি লজে তারা দেখা করল। লজে সেই ছোট্ট ঘর, যেখানে কেবলই তারা দুজন। ঈশার হৃৎপিণ্ড তখন ড্রামের মতো বাজছে। অর্ক ঈশার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে কতটা ভালোবাসি তা আজ আমি প্রমাণ করতে চাই। তুমি শুধু একবার আমার হাতটা ধরো ঈশা। ঈশা কাঁপতে কাঁপতে অর্কের হাত ধরল। অর্ক আলতো করে ঈশাকে কাছে টেনে নিল। তাদের দৃষ্টি বিনিময় হলো। সেই দৃষ্টিতে ছিল তীব্র আকাঙ্ক্ষা, গভীর আবেগ, আর এক নিষিদ্ধ স্বপ্নের হাতছানি। অর্ক ঈশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ রাতে তুমি শুধু আমার ঈশা, আমার ভালোবাসার, আমার স্বপ্নের। ঈশার সারা শরীর যেন কাঁপতে লাগল। সে অর্কের চোখে চোখ রেখে যেন নিজের সবটুকু সঁপে দিল। অর্ক আলতো করে ঈশার ঠোঁটে ঠোঁট রাখল। সেই চুম্বন ছিল যেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, এক নিষিদ্ধ প্রেমের প্রথম প্রকাশ। ঈশা চোখ বন্ধ করে নিল। তার মনে তখন কেবলই অর্কের স্পর্শ, তার ভালোবাসা, আর এক অজানা ভবিষ্যতের হাতছানি। লজে সেই ঘরটি তখন সাক্ষী হয়ে রইল দুই নিষিদ্ধ আত্মার এক গভীর মিলনের। কিন্তু এই ভালোবাসা কি কেবলই ক্ষণিকের আনন্দ দেবে, নাকি তা এক দীর্ঘস্থায়ী যন্ত্রণার কারণ হবে? সুমিত যদি এই কথা জানতে পারে, তাহলে কি হবে? তাদের ছোট্ট সংসার, তাদের সন্তানদের ভবিষ্যৎ, সবকিছুই কি আজ এক অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে? অর্ক যখন ঈশার আরও গভীরে প্রবেশ করছিল, তখন হঠাৎই দরজায় তীব্র টোকা পড়ল। ঈশার বুক কেঁপে উঠল। কে হতে পারে এই অসময়ে? অর্ক চমকে উঠল। দুজনেই একে অপরের দিকে তাকালো। দরজায় আবার ধাক্কা, এবার আরও জোরে।
ঈশার মনে হলো যেন বজ্রপাত হলো, তার সারা শরীর হিম হয়ে গেল। এই মুহূর্তে, এই অবস্থায় কে হতে পারে? অর্ক ঈশা ছাড়ল না, কিন্তু তার চোখে মুখেও স্পষ্ট ভয়ের ছাপ। দরজায় আবার ধাক্কা, এবার মনে হলো দরজা ভেঙে যাবে। ঈশা অস্ফুট স্বরে বলল, কে? বাইরে থেকে ভেসে এলো এক পরিচিত কিন্তু হিম শীতল কণ্ঠস্বর। ঈশা, দরজা খোলো, আমি সুমিত। ঈশার মনে হলো পৃথিবীর সব আলো নিভে গেল, তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো, তার সারা শরীর কাঁপতে শুরু করল। সে জানে এই মুহূর্তে আর পালানোর কোনো পথ নেই। তার গোপন প্রেম, তার নিষিদ্ধ আকাঙ্ক্ষা, সবকিছু আজ উন্মোচিত হতে চলেছে। অর্ক ঈশার দিকে তাকিয়ে আছে, ঈশা অর্কের দিকে। দুজনেই বুঝতে পারছে তাদের সব শেষ। সুমিত দরজায় দাঁড়িয়ে, তার হাতে হয়তো কি আছে, কি হতে পারে। ঈশার জীবনে আজ এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যার শেষ কোথায় তা কেউ জানে না। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি, কিন্তু এই গল্পের শেষটা কোথায় তা আপনারা নিজেরাই ভাবুন। এই